24 জুলাই আন্দোলনে শহীদ ফারহান ফায়াজ ঈদ সহ সামাজিক অনুষ্ঠানগুলোতে মাতিয়ে রাখত পুরো পরিবার। ফারহান ফায়াজ নেই, এই পরিবারগুলোর ঈদ আসলে কেমন কাটছে সেগুলো জানতে আজকে আমরা এসেছি ফারহান ফায়াজের খালার কাছে। তার সাথে আজকে আমরা ফারহান ফায়াজ ঈদে কী করতো সমস্ত অনেক বিষয় নিয়ে আলোচনা করব। ওর মা খালা, ওর যেমন ছোট খালা, হ্যাঁ, ফারজানা মুনমুন, ও বলতো যে নাজিয়াপা ওকে শপিং করানো মানে হচ্ছে গিয়ে 4 ঘন্টা ঘুরতে হবে। ও এত চুজি, ওর প্রতিটা জিনিস খুব নিখুঁত, খুব মানে খুব পারফেকশনিস্ট, খুব মানে পছন্দ করতো। এবং 18 জুলাইতেও যেদিন ও বের হবে, ওর বাসা তো বেলি রোডে, আমার বোন আর বোন জামাই তো বেলি রোডে থাকেন। ওর আম্মা কিন্তু বলেছে যে আজকে এরকম ঢাকার অবস্থা ভালো না, তুমি যেও না। তখন বললো যে মা আমার সব বন্ধুরা যাচ্ছে, আমি না গেলে এটা মানে কেমন ব্যাপার, আমি কি ওদের পাশে দাঁড়াবো না? খুব অসম্ভব সাহসী ছিল। এমনিতে যদি ওকে কেউ দেখবে মনে হবে যে একটা নিরীহ চুপচাপ শান্তশিষ্ট বাচ্চা, কিন্তু ওর ভেতর যে ও যে ভেতর থেকে এত সাহসী একটা বাচ্চা ছিল, এটা আসলে আমরা যারা পারিবারিক মানে পরিবারের সদস্য ছিলাম আমরা জানতাম। যে কোনো অন্যায়, যে কোনো ভুলের ব্যাপারে ও সোচ্চার ছিল এবং খুব অবজারভেন্ট ছিল। খুব ছোট ছোট জিনিস ও নিখুঁতভাবে দেখতো, খেয়াল করতো। তো তখন ওর মা যাই হোক, সে তখনও খুব সুন্দর করে ভালো করে কাপড় চোপড় পরে ব্যাকপ্যাক নিয়ে, ব্যাকপ্যাকেতে সে ফার্স্ট এইডের ওষুধ নিয়েছে, ছাতা, সানগ্লাস, কারণ সে জানতো যে হয়তো বা সে কোনো পাবলিক ট্রান্সপোর্ট পাবে না। এবং সে বেলি রোড থেকে ধানমন্ডি 27 সে পুরোটা কিন্তু হেঁটে এসেছিল। হেঁটে এসে বোধহয় ইউনিভার্সিটির কত ছেলেরা ছিল, ওদের সাথে রেসিডেন্সিয়ালের বাচ্চারা সব একসাথে হয়। এবং তখনও অনেকগুলো বাচ্চার যাদের মানে রাবার বুলেট লেগেছিল তাদের সে টুথপেস্ট, তারপর স্যাভলন ক্রিম দিয়ে সে সেবা করছিল। এরপর ওরা দুপুর হয়ে গিয়েছে, যেহেতু কেউ নাস্তা খেয়ে আসেনি, ওরা একটা মানে লালমাটিয়া 27 নম্বরের পেছনেই তো লালমাটিয়ার একটা রেস্টুরেন্টে সব নাস্তা খেতে গিয়েছে। নাস্তা খাওয়ার সময় ওরা শুনলো যে পুলিশ তো পুরো ছিলই তখন, ওরা শুনলো যে ট্রাকে করে নাকি অনেক আওয়ামী লীগের ছেলেপুলে আসছে। তো এটা শোনার কিছুক্ষণের মধ্যেই দেখলো যে অনেক বাচ্চারা দৌড়ায়, মানে ওদেরকে ধাওয়া করা হচ্ছে। তখন এরাও দৌড়ানো শুরু করলো এবং এর হাতে একটা লাঠি পর্যন্তও কিন্তু ছিল না ফাইয়াজের। ফারহান যখন আপনার বাসায় আসতো তখন আসলে কি ধরনের খাবার খেতে তিনি পছন্দ করতেন? ও যে এত চুজি ছিল, ও কিন্তু কখনো কোনো কিছু নিয়ে অভিযোগ করতো না। ওর মধ্যে কিন্তু অভিযোগ ব্যাপারটাই ছিল না, কোনো ব্যাপার নিয়ে ওর কোনো চাহিদা ছিল না। তারপর হচ্ছে আমার বাসায় যখন আসতো, আমার 2 ছেলে, তো বললাম না আমার ছোট ছেলে ওর চেয়ে 1 মাসের ছোট, আমার বড় ছেলে ওর চেয়ে 2 বছরের বড়। ওরা যে একটার সাথে সারাদিন থাকতো এক রুমে, আমার কাছে কোনোদিন মনে হতো না যে ও আমার ছেলে না। আমার বাচ্চারা মানে বাসায় কখনো যে একটা বাইরের মানুষ আসলে যে অকওয়ার্ডনেস থাকে, ওই অকওয়ার্ডনেসটা কখনোই ছিল না। ও একদম আমার নিজের ছেলেদের মতোই থাকতো, খুব মিষ্টি একটা, মানে ওর প্রেজেন্সটা এত শান্তিপূর্ণ থাকতো যে আমি, এবং বললাম না কখনো কোনো কিছু নিয়ে যে কোনো কিছু খাবার দিলে সে খুব প্রশংসা করে খাবে, ছোট ছোট জিনিস নিয়ে সে অ্যাপ্রিসিয়েট করতো। ওর পছন্দের খাবার ছিল গরুর মাংসের কোফতা, ওইটা সে খুব পছন্দ করতো। তারপর হচ্ছে গিয়ে সে শাহি টুকরা, ঈদে যেটা ঈদ স্পেশাল হয়, হ্যাঁ, শাহি টুকরা তার খুব পছন্দের একটা খাবার ছিল। তারপর হচ্ছে এমনিতে টিনেজ বয়সী বাচ্চা তো সবাই বার্গার, পিৎজা এগুলো পছন্দই করে, হ্যাঁ। কিন্তু আমার বাসায় যখনই আমি, মানে আমার মনে পড়ে যে যাই ওকে দেয়া হতো টেবিলে খাবার, ও এত সুন্দর করে গুছিয়ে খাবে, এত সুন্দর করে অ্যাপ্রিসিয়েট করবে যে মনে হতো যে মানে আমি ওকে বোধহয় 5 স্টারের খাবার খাওয়াচ্ছি। ও খুব একটা মানে এত বুদ্ধিমান, এত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন বাচ্চা, কিন্তু কখনো ওই যে দোষ ধরা, অভিযোগ করা এগুলো ওর স্বভাবে ছিল না। আমার বড় ছেলে নিজে মানে গিটার বাজাতে পারে, তো ওর খুব গিটার শেখার শখ ছিল। আমার এখনো মনে পড়ে যে অক্টোবর মাস, আমার ছোট ছেলের জন্মদিন, ওরা 3 জন ওই ঘরে, আমার বড় ছেলের মানে 3 ভাইয়ের মতোই তো আড্ডা দিচ্ছে। তখন ও বলছে যে ভাইয়া তুমি আমাকে গিটার শেখায়, মানে গিটার শিখাবা।
তখন আমার বড় ছেলে বলল যে আমি তো ইউটিউব থেকেই মানে দেখে দেখে অনেক কিছু শিখেছি, এবং যেহেতু ফাইয়াজও অসম্ভব মেধাবী, তখন বললো যে তোমার বেশি দিন লাগবে না, তোমাকে আমি কিছু ফান্ডামেন্টাল জিনিস বুঝাই দিব, তুমি নিজেই দেখবা যে তুমি নিজে থেকে এটা শিখে ফেলতে পারবা। আর ও খুব মানুষজন পছন্দ করত, সব আত্মীয় স্বজন একসাথে হবে, গল্প হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, এইসব জিনিস ওর খুব প্রিয় ছিল, খুব পছন্দ করত। আর সবশেষ কবে এসেছিল বাসায়? এবং সবশেষ গত বছর ফেব্রুয়ারি মাসে আমার মানে ওর মামাতো ভাই আর কি, আমার 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 বোনের ছেলে, ওর জন্মদিন ছিল। তো ফেব্রুয়ারিতে ও জন্মদিনের অনুষ্ঠানে আসলো, তাও বেশ রাত করে এসেছে, কারণ ওদের তখন রেসিডেন্সিয়ালে বোধহয় একটা বর্ষপূর্তি বা কিছু একটা অনুষ্ঠান চলছিল। তো অনেক রাত করে আসলো। বিরিয়ানি ওর খুব পছন্দ ছিল, তো বিরিয়ানি। তো আমি তখন বললাম যে আব্বু তুমি এরকম শুকায় যাচ্ছ কেন? তখন খালি হাসলো। বললাম না যে ওর কথা বার্তা মানে এমন একটা মানুষ নাই যে ওকে একবার যদি দেখে থাকে বা মিশে থাকে ওর জন্য কাঁদবে না, এরকম একটা মানুষ আমি মনে হয় না খুঁজে পাবো। এবং আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমি একটা মানে কন্টিনিউয়াস নাইটমেয়ার, আমি আসলে নাইটমেয়ারের মধ্যে আছি। আমাকে বেঁচে আছি যেহেতু সব কিছু নিয়ে চলতে হবে, আমি চাকরি বাকরি করি, আমার নিজের সংসার সন্তান আছে, কিন্তু এখন সব কিছু ছাপায় খালি মনে হয় যে ফাইয়াজের সাথে এটা কি হইলো, ফাইয়াজ কোথায় চলে গেল। আর কোনোদিন আমাদের বাসায় আসলে কোনো মানে উদযাপন হবে না, আর কোনো রকমের কোনো মানে ঈদ আসছে, এই যে রোজাতে আমি কি ইফতার বানাচ্ছি, আমি কি খাওয়াচ্ছি, আমি কিচ্ছু জানি না। আমার কাছে মনে হয় যে করতে তো হবে, যেহেতু বেঁচে আছি খেতে হবে, কিছু একটা করা দরকার। আজকে কত রোজা? 27, আমি জানি, আমি ঠিক বলতে পারছি না আজকে কত রোজা। যাই হোক, 27 মার্চ আমাদের বাসায় কোনো ঈদ শপিং কিন্তু হয় নাই, কারণ ওই ঈদে কাপড়টা পরবে কে? আর ও এত এত মেধাবী বাচ্চা, কিন্তু ওর মধ্যে বিন্দু মাত্র অহংকার ছিল না। ও যে কোনো ছোট থেকে ছোট জিনিস ওকে বললে ও সুন্দর চলে আসবে, পার্টিসিপেট করবে। কেউ যে কোনো মানুষ ওর কাছে যে কোনো সাহায্য চাক, মানে ওর আগ বাড়ায় খুব, মানুষ খুব ভালোবাসতো। মহিলাদের তো আমাদের আছে যে আমরা অনেক কান্নাকাটি করি, এবং আমি করিও। আমার যখন খুব খারাপ লাগে আমি ইচ্ছা মতো কাঁদি। হ্যাঁ, তো একদিন এমনি আমি রান্না করছি, আর যাই হোক আমি কাঁদছি, তখন আমার ছোট ছেলে ফাইয়াজের বন্ধু আইমান জান ও এসে বলছে যে মা তুমি যে এরকম করো, তুমি কি আমার চেয়ে বেশি ক্লোজ ছিলা ফাইয়াজের সাথে? তাই আমি বলছি আব্বা আমি তো তোমাকে হাঁটা চলা করতে দেখলেও আমার মনে হয় আমার একটা মানে আমার কেমন জানি একটা গিল্টি ফিলিং হয় যে এই যে তুমি খাচ্ছ, তুমি বেঁচে আছো আর ও বাচ্চাটা নাই আমাদের কাছে, আমি তোমার তো কোনো দোষ না, কিন্তু আমার ভেতর থেকে একটা অনুতপ মানে কেমন জানি আমার লাগতে থাকে। তখন বললো যে মা আমি কিভাবে সহ্য করছি তুমি বুঝো, যে আমার বেস্ট ফ্রেন্ড যে দুনিয়া এখান থেকে ওখানে হয়ে যাক, বলে আমি খোঁজ নিতে পারি না পারি, ও সবসময় এনশিওর করতো যে জ্যানের সাথে ওকে দেখা করতেই হবে, সেই বেলি রোড থেকে সে মোহাম্মদপুর আসবে, জ্যানকে মানে প্রতিটা জিনিসে জ্যান বলে যে আমি ওর যত না ভালো বন্ধু হতে পেরেছিলাম, ও আমার তার চেয়ে অনেক বেশি ভালো বন্ধু ছিল। আর ও এতই নিরীহ ছিল যে ও তো একটা মশা মাছি মারতে পারবে না। ওই বাচ্চা খালি ওই যে ভেতর থেকে ছিল যে একটা আন্দোলন, যেই আন্দোলনটা আসলে ন্যায়সঙ্গত আন্দোলন। ও ওই 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 মানে খুব ও চাইতো যে ফেয়ার একটা সোসাইটি, এবং ওইটার জন্যই কিন্তু ও ঝাঁপিয়ে পড়েছিল। এখন আমার জানেন খুব খারাপ লাগে যে নানা রকমের অনেক সময় ইন্টারনেট ফেসবুকে দেখি, আমি তো ওকে নিয়ে আমি কেন লিখি জানেন? কারণ আমি চাই যে ওর নামটা যেন মুছে না যায়, কারণ মানুষকে ভুলতে মানুষের সময় লাগে না। আমার খুব কষ্ট হয় ওর ছবিগুলোর দিকে তাকাতেও আমার খুব কষ্ট হয়, কিন্তু আমি তারপরও ওকে নিয়ে লেখালেখি চেষ্টা করি। তো ফেসবুক যেহেতু একটা পাবলিক সোশ্যাল প্ল্যাটফর্ম, অনেক সময় মানুষ লিখে যে এটা কি ভুয়া মা, এটা কি, আমি হয়তো ওকে আমার মানে গর্ভে ধারণ করি নাই, কিন্তু আমার নিজের সন্তানের চেয়ে ফাইয়াজ আমার কাছে কোনো অংশে কম ছিল না। এবং
আমি আমার সবার কাছে একটাই অনুরোধ, যে এই যে ফুলের মতো বাচ্চাগুলা যারা দুনিয়ার, কিন্তু এখন ওদের সামনে একটা খুব মানে উজ্জ্বল একটা ভবিষ্যৎ ছিল, তাই না? সেই জিনিসটা তো আর ওরা পেলো না, ওরা তো দুনিয়ার কিছু দেখে গেল না। ওদের এই ত্যাগটাকে কোনোভাবে যেন অন্য কোনো সুযোগ মানে এটাকে যেন এক্সপ্লয়েট করে আবার যে মানুষ যে নিজের স্বার্থ সিদ্ধি করত, হ্যাঁ, এইভাবে যেন ওদেরকে ইউজ না করা হয়। আর আরেকটা রিকোয়েস্ট আছে, যে আমরা তো দেখেছি যে ইতিহাসকে নানাভাবে বিকৃত করা হয়। এই বাচ্চাগুলা কিন্তু রাজনীতি করতো না, এই বাচ্চারা কিন্তু তখন যুদ্ধে নামেনি, ওরা আন্দোলন করেছে, ওরা শহীদ হয়েছে। ওদেরকে যেন কেউ, যখন মানুষ নিজের স্বার্থের জন্য মানুষকে অনেকভাবে এক্সপ্লয়েট করে, ওদেরকে যেন ভিলেন না বানায় দেয়া হয়। ওরা ভিলেন ছিল না, ওরা একদম নিরীহ ছোট মানুষ ছিল যাদের চোখ ভরা অনেক স্বপ্ন ছিল। ওরা সাদাকে সাদা বলতে চাইতো, কালোকে কালো বলতে চাইতো। ওরা কোটা আন্দোলন ছিল, ওরা যেই আন্দোলনে অংশগ্রহণ করেছে, ফাইয়াজের মৃত্যুর পর কিন্তু এটা বৈষম্য বিরোধী আন্দোলন হয়ে গিয়েছিল। এবং আমি তো এখনো ভাবি যে আমি কিভাবে ফেসবুকে ওইটা লিখলাম বা কেন, কারণটা কি, যে আমি কয়েকটা টেলিভিশন চ্যানেলের সাথে যোগাযোগ করেছিলাম। আমি তখন বলছি যে আপনারা কেন কথা বলছেন না, এখনো বলছেন না, যেভাবে আমার বাসার বাচ্চাকে মেরে ফেলেছে। যেহেতু আমি এই কথাটা বলেছিলাম, তখন আমাকে ওখান থেকে একজন বলল যে এটা কি তোমার আপন ছেলে? তখন আমার মনে হলো যে ও আচ্ছা, আমি এখান থেকে তো তাহলে আসলে প্রপার হেল্প পাবো না। তখন আমার কাছে যেহেতু মোবাইল হাতে ছিল, আমি তখন ফেসবুকেই খালি ওর সাথে আমি লিখলাম যে এটা হচ্ছে আমার ফারহান ফাইয়াজ, ও মারা গিয়েছে, আমি ওর বিচার চাই, ওর মৃত্যুর বিচার চাই, এইটুকুই